আসসালামু আলাইকুম। আমি শিলা আহমেদ ঢাকা থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এই তো আজ সকালে রুটি বানানো থেকে শুরু করলাম। আটাটা ডো করার সময় ভিডিওটা যে করেছি সেটা এডিট করার সময় ডিলিট হয়ে গেছে। এই তো রুটি রান্না করে নাস্তা করতে যাব আজকে বাসায় রুটি করা হলো। এই তো গ্যাস কম থাকার কারণে ফ্রাই প্যানে রুটি রান্না করতে হইতেছে। এখন শীতকাল তো প্রতিদিন একই সমস্যা হয়। এই তো রুটি রান্না করে বারান্দার মরিচ গাছ থেকে মরিচ নিতে আসলাম। আজকে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে সালাদ করে রুটি দিয়ে খাবো। শীতকালে এই সালাদটা দিয়ে অনেক ভালোই লাগে রুটি খেতে। একদিকে যেমন পুষ্টির ইটা পূরণ হয়, সেদিকে খেতেও মজা লাগে। মরিচটা দেখতে কত সুন্দর যেমন, তেমনি ঝালও খুব ভালো। নতুন নিয়ে আসলাম গাছটা, এখনও টবে রাখা হয়নি, তাই আজকে প্রথম ট্রাই করলাম আমার গাছের মরিচ দিয়েই। আজকে সকালের নাস্তাটা ভাবলাম আমাদের গাছের মরিচ দিয়ে সালাদ করে খাবো। এই তো সালাদ কেটে আমরা নাস্তা করতে চলে যাব। এতে কী হয়, শীতকালে মনে করেন কাঁচা পেঁয়াজটা খেলে ঠান্ডার ভাবটাও একটু দূর হয়। তারপর ধনেপাতার উপকারিতা, টমেটো, এমনিতেই তো সবুজ সালাদের অনেক গুণ। এর সাথে সালাদও খাওয়া হলো, রুটিও খাওয়া হয়ে গেল। এই তো চুলায় চা দিয়ে একদিকে সালাদ করতেছি, অন্যদিকে চা রেডি করলাম। ঘুম থেকে উঠে মনে করেন আগে কোনো রকম হুড়মুড়ায় চুলার কাছে চলে আসতে হয়, এমনকি গাছে পানিও দিই না, কারণ একটু লেট করলেই মনে করেন চুলায় আর গ্যাস থাকবে না। বাইরে রুটি তো খাওয়া যায় না, ওরা একটাই তেল বারে বারে ব্যবহার করে, এর জন্য রুটির স্বাদটাও কেমন চেঞ্জ হয়ে যায়। এই তো সালাদ দিয়ে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এখন নাস্তা করে নিব, তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি আবার নাস্তা করার সময় ডালটা বসিয়ে তারপর নাস্তা করতে যাই। একদিকে নাস্তাও খাওয়া হয়ে যায়, অন্যদিকে ডালটাও গলে গেছে, এই যে দেখেন। এর জন্য আর বসানোটা দেখাতে পারিনি। আর শাক অন্যদিকে ওই চুলায় মূলা শাক আর সরিষা শাক বসায় দিছি আগে, নাস্তা করার আগে এই দুইটা চুলায় দিয়ে তখন নাস্তা করলাম। শাকটা যেহেতু রাত্রে আমি কুটে রাখি, কারণ সকালে শাক কোটা সম্ভবই না, যেমন ছোটোবেলা। এই যে নাস্তা করতে করতে আমার ডাল প্রায় হয়ে গেছে, শাকও প্রায় অর্ধেক হয়ে গেছে। এই যে সবজি নিয়ে আসলো আপনাদের ভাইয়া, মনে করেন আগের দিন রাত্রে সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ে যখন হাঁটতে যায় তখনই সবজিটা নিয়ে আসে। সকালে ওনার যেতে ইচ্ছে করে না, তাই প্রতিদিন এই সন্ধ্যার বেলার বাজার করে নিয়ে আসে। আর আমার রান্না করতেও কোনো অসুবিধা হয় না, যেহেতু রাত্রে নিয়ে আসে। মন চাইলে আমি অনেক সময় রাত্রেও কুটে রাখি। রাত্রে সবজি কুটা থাকলে রাত্রে মনে করেন বাজার করলে দুইটাই সুবিধা, কোনো রকম রান্নার তাড়াহুড়াও থাকে না। আবার একদিকে দেখা যায় যে ভ্যানওয়ালা রাত্রে সবজিটা একটু কমেই দিয়ে দেয়। আর সকালের দিকে তো কাস্টমার বেশি থাকে, তখন 10 টাকার জিনিস 20 টাকা বলে দাম চায়। এই জন্য বেশিরভাগই আমাদের সন্ধ্যার পরেই উনি বাজারটা নিয়ে আসে।
কারণ দিনের বেলায় দেখা যায় যে ছোটোবেলা ঘুম থেকে উঠতে অনেক সময় লেট হয়ে যায়, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় থাকে, তখন বাজার করবে না স্কুলে নিয়ে যাবে, এর জন্য বিশেষ করে বাজারটা এর জন্য যখন মাগরিবের নামাজ পড়ে জগিংয়ে হাঁটতে বের হয় তখনই বাজারটা করে নিয়ে আসে। এই তো আমি মূলা কুটে নিলাম, সবজি মূলাটাও যে শাক যে রান্না করছি ওইটার সাথে এই মূলাগুলো ছিল, ওগুলো আর ফেলে দেইনি। মনে করলাম মূলা আলু ফুলকপি দিয়ে এক রকমের তরকারি করে নিব। শীতের সবজি তো খেতে এমনিতেই অনেক ভালো লাগে, যেভাবেই রান্না করা হোক না কেন, ভাজি হোক বা তরকারি হোক। শীতে কিছু হোক না হোক খেতে কিন্তু সব কিছু অনেক ভালোই লাগে। গরমের দিনে দেখা যায় ভালো জিনিসও গরমের কারণে খেতে মন চায় না, আবার হজমটাও ভালো হয় না, শীতকালে হজমও ভালো হয়। এই তো ডালটা প্রায় বাঘার দিলেই কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে একটু ধনেপাতা বেশি করেই আমি ডালে দিই, এই তো একটা সিজন। এমনি সিজনে তো ধনেপাতা ওরকম মনের মতো পাওয়া যায় না, আর এখন ডালে তরকারিতে সব কিছুতে দিয়ে খেতেই ভালোই লাগে, ঘ্রাণটাও ভালো আসে তরকারি থেকে, উপকারিতাও আছে। দেখ না তেল দিতে যেতে কাটেও নাই মাইয়া মেয়েরা। এই যে দেখেন আমার ডালটা কেমন হয়েছে দেখতে। একটু চুলায় ডাল দিয়ে নাস্তা করতে গেছি বললাম না, এই জন্য বলক এসে পুরা চুলের পাতিলের পুরা এগুলি ভরে গেছে, আর না মুছলে আমার ভালো লাগবে না, দেখতে কেমন লাগে নোংরা। আমি সব সময় রান্না করে পাতিল এভাবে যদি বাইরেও বলক আসে ওগুলো মুছে পরিষ্কার করে নিই, দেখতে একটু সুন্দর লাগে। এই তো ডালটা বাঘার দিয়ে শাক বাঘারের জন্য এদিকে আমি পেঁয়াজ কাটতে থাকি, অন্যদিকে খাবার বসাতে থাকি। এ একটা সুবিধা, হাতের ছুরি দিয়ে কোনো কিছু কাটাকুটি করলে দেখা যায় যে একদিকে কেটে অন্যদিকে জিনিস করা যায়। সবজিটা আগেই কেটে নিলাম, যাতে পেঁয়াজটা কেটে এক একটা জিনিস এক একটা রান্না করতে থাকবো। তো শাকটা বাঘার দিয়ে তরকারি এখন বসাই দিব। এই যে তরকারি এখন বসায় দিব। তরকারি রান্না করতে করতে আমাদের দুই বাড়ির পরে মনে করেন মসজিদ, ওখান থেকে অ্যানাউন্স করতেছে কে একজন মারা গেছে। এখন দুই দিন আগে একজন মারা গেল, তাই ভাবতেছি কি মানুষের জীবন, এই আছে এই নাই, অথচ মানুষ এই ক্ষণিকের জীবনের জন্য কি না করে। কেউ কাউকে মূল্য দিতে চায় না, জীবনের সময়ের মূল্য দিতে চায় না। আমরা যে কাজের জন্য দুনিয়াতে এসেছি সেই কাজটা আমাদের করাই হয় না, আমরা দুনিয়ার জীবন নিয়েই ব্যস্ত থাকি। অথচ আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন নিজের ইবাদতের জন্য। আগেকার যুগে নবী রাসূলের যুগে ওনারা এত সাংসারিক জীবনে এত ঝামেলা করে বাঁচতেন না, ওনারা সবসময় চিন্তা করতেন যে আমরা আল্লাহর ইবাদতের জন্য এসেছি, আল্লাহর ইবাদতটাই বেশি করে করি। অথচ আমরা দেখেন দুনিয়াদারি জীবন নিয়েই ব্যস্ত। কিন্তু ভাবলে অবাক লাগবে যে এই এখন জীবন আছে, চোখের পলকে দেখবেন মৃত্যু চলে আসবে। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, যেটা আমাদের স্থায়ী জীবন না, ওপারের জীবনটাই আমাদের স্থায়ী। অথচ আমরা সবাই ভুলেই থাকি মৃত্যুকে। যখন কারোর
এরকম কোনো মৃত্যুর খবর আসে তখন একটু হয়তো মনে আসে যে আমাকেও তো একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এই যে ফুলকপিটা আগে থেকে কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ লবণ দিয়ে রাখলে এটাতে যদি কোনো রকম থাকে পোকা তাহলে বের হয়ে যায়, সবজির যে পোকাগুলি হয়। আলু আর মূলা কষে তারপর ফুলকপিটা দিলাম, ফুলকপি তো নরম অল্পতেই ভাপেই গলে যায়। এই তো দুপুর টাইমে এমন কাজের প্রেশার থাকে, একদিকে কাজের লোক চলে আসে, অন্যদিকে কাজ অন্য নামাজের চিন্তা, এর জন্য ফাইনাল লুকটাও দেখাতে পারলাম না আপনাদেরকে তরকারি। এদিকে দেখেন আমার মেয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত, ওকে যে বললাম আমার সাথে একটু হেল্প করো, ওইটাও করলো না, ও নিজের কাজ নিয়েই ব্যস্ত। আগের দিন একটা ওয়ালমেট কিনে নিয়ে আসছে, ওইটার সাথে জয়েন্ট করার জন্য নতুন একটা ওয়ালমেটও করবে। আমাকে বলে অনেক করে একটা কিনলো, এখন দেখে ওয়ালের অবস্থাও খারাপ। পরে ওয়ালটাকে একটু সুন্দর করে, ঘরেই ছিল চুনা, রঙটা ঘরেই ছিল, পরে ওটা লাগানোর পরে ওর মাথায় আসলো যে এখানে একটু রঙটা করলে জিনিসটা আরও বেশি ফুটে উঠবে। তো এই তো রঙ করতেছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমাকে ও যদি একটু হেল্প করতো তো আর একটু তাড়াহুড়া কম হতো রান্নায়। যাক, এটাও একটা কাজ। এই তো দেখেন এই লালটা কিনে নিয়ে আসছে বাইরে থেকে, আর নিচেরটা ও নিজের হাতেই করেছে, ইউটিউবে দেখে দেখেই করে সব। বললো যে আমি নতুন লুক দিব, একটা কিনলো আর একটা নিজে থেকে তৈরি করলো। ও চেষ্টা করে নিজে থেকে কোনো কিছু ফেলানো জিনিস দিয়ে তৈরি করতে। বিয়ের যে একটা শক্ত কার্ড হয় ওটার উপরে কাগজ রং করে ওটার উপরে পেইন্ট করেছে ওই। এই তো ফাইনাল লুক, দেখেন কেমন লাগলো আপনাদের কাছে। আমি আমার রুমের আজকে চাদর পাল্টাবো, চাদর পাল্টে সব কিছু গোছগাছ করে তারপর গোসলে যাব। একদিকে কাজ করার যে আপাটা হয় উনি একদিকে ঝাড়ু দিতেছে, একদিকে চাদর পাল্টানোর, মানে দুপুরবেলায় অনেক ঝামেলা যায়, অনেক ঝামেলা। একদিকে জোহরের নামাজ থাকে, মানে এই টাইমটা একটু বেশি প্রেশার থাকে কাজের। ভিডিও করলে তো বোঝেনি, আরও 1 ঘন্টার কাজ কাজ 2 ঘন্টার সময় নেয়। এই একটু চাদর পাল্টালে মনে করেন একটু ফার্নিচার এর ধুলাগুলি না মুছলে ভালো লাগে না। আমি যখনই চাদর পাল্টাই, যখন পারি তখনই মনে করেন ফ্যানের একটু ঝোলটা নামিয়ে নেই, টিউবটা একটু মুছে নেই, ফার্নিচার তো মোছা আছেই। যেদিন চাদরটা পাল্টাই সেদিন একটু বেশি করেই করি, মানে প্রত্যেক সপ্তাহে মনে করেন আমার একটু হালকা পাতলা যদি ঝোল হয়ে থাকে ওটাও আমি নামিয়ে নেই সপ্তাহে সপ্তাহে, ওরকম বেশি জমা হতে দেই না। একবারে কোনো কাজই জমায় করি না, কারণ কি প্রতিদিনের কাজ অল্প অল্প করে নিলে দেখা যায় যে অনেকটা অনেকটা আরাম হয়। এই তো এগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, এর মাঝে এই তো চাদরটা বিছিয়ে এবার আমি গোসল করতে চলে যাব। গোসল করে নামাজটা পড়ে আজকে একটু আমার বান্ধবীর বাসায়, 8তলায়, ওর বাসায় একটু যাব। এই তো আমার রুমের ফাইনাল লুক, চাদর বিছানো হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন।
এই যে গতকালের পুটিং বানানো ছিল, সেটাই আমার মেয়ে একটু ছবি তুলে দেখালো। এই তো কাপড়টা মেলে একটু আমার বান্ধবীর বাসায় যাব। ও আমাদের 8 তলায় থাকে। ওর বাসায় গিয়ে একটু কিছুক্ষণ সময় কাটাবো। এই তো আজকে বান্ধবীর বাসায় এসে 2 বান্ধবী মিলে একসাথে নাস্তা করলাম ওদের বাসায়। 2 জন একসাথে চা খেলাম। খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে নেমে পড়লাম নিজের দোতলায়। আর এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আমি দোয়েল চত্বর থেকে কি কি নিয়ে আসছিলাম। ওয়ালমেটটার সাথে এই যে আমি গাছ নিয়ে আসছি, মরিচ গাছ, লাউ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, তারপর কিছু মাটিও কিনে নিয়ে আসলাম, জৈব সার, টব। এগুলো ওখানে কী হয়, ভালো দামেই পাওয়া যায়। এই যে এক একটা গাছ 50 টাকা করে নিছে আমার কাছ থেকে। সবগুলো গাছই 4টা গাছ নিছি, 4টায় 50 টাকা করে, মোট 200 টাকার গাছ নিল। সার 1 প্যাকেট নিলাম, 90 টাকা লেখাই ছিল। আর এই যে মাটিটাও কিনে নিয়ে আসলাম ওনাদের কাছ থেকেই, 60 টাকা করে। আরও বেশিও নেওয়া যায়, কিন্তু আমি আমার প্রয়োজন মতোই নিয়ে আসলাম, কারণ আবার দেখা যায় এতগুলা ওজন আনতেও কষ্ট। এমনিতেই তো অনেক ভারী হয়ে গেছিলো, মেয়ে আমার অনেক বকাবকি করতেছিল। আনলে তো অনেক কিছু আনা যায়, কিন্তু এত দূর থেকে তো অনেক সম্ভব না নিয়ে আসা। এই কয়টা জিনিসই আমরা মা মেয়ে আনতে হিমশিম খাচ্ছিলাম, তার মধ্যে আবার রিক্সা পাওয়া যাচ্ছিল না। শুক্রবারের দিন ছিল, কিন্তু যেমন জ্যাম তেমনই অনেক ভিড়ও ছিল। মনে করেন আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা রিক্সাও যদি খালি আসতো, তারপরে আমরা হাতে করে নিয়ে অনেক দূর হেঁটে যাই, যেখানে মোচড় থাকে সেখান থেকে রিক্সা ঠিক করে আমি নিয়ে আসি, তারপর আমরা বাসায় আসি। মানে যে সেখানে গেলে তো মন চায় যা আছে সব কিছুই নিয়ে আসি, যত গাছ আছে। আমার তো গাছ লাগানোর এমনিতেই অনেক শখ। এই তো আপনাদেরকে দেখালাম কি কি নিয়ে আসলাম। পরবর্তীতে লাগালে দেখাবো। আজ এ পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।